সংলাপে ফিরবে জামায়াত, সরকার সম্পূর্ণ নিরপেক্ষ বলছেন প্রেস সচিব। টাকা পাচারে সাবেক ভূমিমন্ত্রীকে সহায়তা, 3 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। জানাবো যেভাবে বন্ধু থেকে শত্রু ইসরায়েল ইরান। এবং সর্বশেষ জানাবো মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। টাকা পাচারে সাবেক ভূমিমন্ত্রীকে সহায়তা, 3 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে বিদেশে পাচার করার সহায়তাকারী 3 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তারা হলেন চট্টগ্রামের উৎপল পাল, আব্দুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান। মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য জানান। আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে অনুসন্ধানের নিমিত্তে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সংলাপে ফিরবে জামায়াত, সরকার সম্পূর্ণ নিরপেক্ষ বলছেন প্রেস সচিব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের নতুন দফার আলোচনা বয়কট করে প্রথম দিন না এলেও দ্বিতীয় দিন জামায়াতে ইসলামী যোগ দেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে বিএনপির প্রতি অন্তর্বর্তী সরকারের একপক্ষীয় আচরণ নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে তার দাবি, বর্তমান সরকার সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখেছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, কারণ জানি না, তবে আগামীকাল আসবে। এ বিষয়ে বিকালে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না। টাকা পাচারে সাবেক ভূমিমন্ত্রীকে সহায়তা, 3 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে বিদেশে পাচার করার সহায়তাকারী 3 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তারা হলেন চট্টগ্রামের উৎপল পাল, আব্দুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান। মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ যেভাবে বন্ধু থেকে শত্রু ইসরায়েল ইরান। দুই দেশের মধ্যকার সম্পর্ক কতটা শত্রুতাপূর্ণ হতে পারে তা ইতোমধ্যে উদাহরণ ইসরায়েল ও ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে দেশ দুটির মধ্যে চলেছে সংঘাত। কখনো মধ্যপ্রাচ্যের আকাশ, আবার কখনো সাগরের জলরাশি, আবার কখনো বা সাইবার জগৎ হয়ে উঠেছে এই সংঘাতের মঞ্চ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের গুপ্ত হত্যা, গোপন অভিযান কিংবা সরাসরি হামলার ঘূর্ণিতে বারবার টালমাটাল হয়েছে গোটা অঞ্চল। আর পেছন থেকে ইন্ধন দিয়েছে বিশ্বের পরাশক্তিগুলো। তাদের অস্ত্র, পাশে থাকার অঙ্গীকার কিংবা গোপনে সহায়তার দুই দেশের মধ্যে বিরোধের পারদ বাড়তে বাড়তে কখনো কখনো উপচে পড়েছে। দীর্ঘ এই সংঘাতের নতুন অধ্যায় শুরু হয় চলতি বছরের 13 জুন। এদিন ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় ইরানের রাজধানী তেহরানে। সেদিন ড্রোন ও যুদ্ধ বিমান দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা। নিহত হন ইরানের শীর্ষ বিজ্ঞানী ও জেনারেলরা। পরদিন থেকে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা শুরু করে ইসরায়েল। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলে আক্রমণ চালাতে থাকে। 15 জুন পর্যন্ত চলতে থাকা হামলা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে রীতিমতো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এখন দুই দেশই সামরিক স্থাপনার পাশাপাশি আক্রান্ত হচ্ছে বেসামরিক এলাকা। এই উত্তপ্ত পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হয়নি, এর শিকড় অনেক গভীরে। 1979 সালের আগেই দুই দেশ ছিল মিত্র। ওই বছর ইরানে ইসলামী বিপ্লব ঘটে এবং একটি ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হয়, যা আদর্শগতভাবে ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করে। এর আগে 1967 সালে আমেরিকার অ্যাটমস ফর পিস কর্মসূচির অধীনে ইরান তেহরান রিসার্চ রিয়েক্টরের মালিকানা নেয়। ইসলামী বিপ্লবের পর তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালান। বিপ্লবের পর ইরানের নতুন ইসলামী সরকার ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে। একই সময়ে বিপ্লবীরা মার্কিন দূতাবাস দখল করে এবং 444 দিনের জিম্মি সংকটের সূচনা হয়। তখন ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক চাপের মুখে স্থির হয়ে পড়ে। এরপর 1982 সালে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরানের নতুন শাসক গোষ্ঠী লেবাননের শিয়াদের নিয়ে হিজবুল্লাহ গঠনে সহায়তা করে। অর্থ প্রশিক্ষণ দিয়ে তারা ওই সশস্ত্র গোষ্ঠীকে শক্তিশালী করে তোলে। এছাড়া ইরান গাজায় হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ায় আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করে থাকে, যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি।
2002 সালের আগস্টে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ইরানি বিরোধী দলগুলোর তথ্য ফাঁসের মাধ্যমে নাতানজের গোপন পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রের অস্তিত্ব প্রকাশ পায়। এরপর 2003 সালে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে আলোচনায় বসে এবং অক্টোবর মাসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করে। করে 2006 সালের ফেব্রুয়ারিতে মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট হওয়ার পর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং ইউরোপীয় দেশগুলো আলোচনায় থেকে সরে দাঁড়ায়। 2009 সালের নির্বাচনে আহমাদিনেজাদ পুনরায় নির্বাচিত হন, যা গ্রিন মুভমেন্ট আন্দোলনের জন্ম দেয়। একই বছরের অক্টোবরে ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান গোপনে বার্তা আদান-প্রদান শুরু করে। এরপর 2010 সালে ইরানের সেন্ট্রিফিউজ ধ্বংসকারী সাকসনেট ভাইরাস আবিষ্কৃত হয়, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি বলে ধারণা করা হয়। 2015 সালের 14 জুলাই ইরান ও বিশ্ব শক্তিগুলো একটি চুক্তিতে পৌঁছান, যাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন তারা প্রমাণ পেয়েছেন যে ইরান 2015 সালের চুক্তির আগেও তাদের পারমাণবিক কর্মসূচি গোপন রেখেছিল। এই বছরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে সরে যায়। এরপর 2020 সালে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আক্রমণ জোরদার করে। 2020 সালের জুলাইয়ে নাতানজের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে, যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে। নভেম্বরে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেরকে তেহরানের বাইরে একটি গাড়িতে থাকা অবস্থায় রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে হত্যা করা হয়। 2021 সালের এপ্রিলের 11 তারিখে নাতনজের আন্ডারগ্রাউন্ড স্থাপনায় সাইবার হামলা হয়, যাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। 16 এপ্রিল ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, যা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। পরে 2022 সালের জুনে ইরান দুই পারমাণবিক বিজ্ঞানীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ তোলে, যদিও সঠিক তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয় 2023 সালের 7 অক্টোবর, যখন ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধে আন্দোলন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে। ইরান হামাসকে সমর্থন জানায়। 2024 সালের 14 ফেব্রুয়ারি ইসরায়েল ইরানের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে হামলা চালায়। এরপরে 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়ে 16 জনকে হত্যা করে, যাদের মধ্যে 2 ইরানি জেনারেলও ছিলেন। এর প্রতিশোধে 14 এপ্রিল ইরান ইসরায়েলে 300টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে, যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সহায়তায় বেশিরভাগ রুখে দেওয়া হয়। 19 এপ্রিল ইসরায়েল ইরানের ইস্পাহানের বিমানবন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। 31 জুলাই ইসরায়েলের বিমান হামলায় তেহরান সফররত হামাস নেতা ইসমাইল হানিয়ে নিহত হন। এরপর 27 সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করে। 1 অক্টোবর ইরান ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যদিও সেগুলোর অধিকাংশই প্রতিহত করা হয়। একই বছরের 16 অক্টোবর ইসরায়েল গাজায় হামাস নেতা ইয়াহিন সিনওয়ারকে হত্যা করে। পরে 26 অক্টোবর ইসরায়েল প্রকাশ্যে ইরানে হামলা চালায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও বিমান প্রতিরক্ষা স্থাপনায় আঘাত হানে। 2025 সালের 30 এপ্রিল ইরান এক ব্যক্তিকে ফাঁসি দেয়, যাকে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার এবং 2022 সালের 22 মে বিপ্লবী গার্ড কর্নেল হাসান সায়েদ খোদাইকে হত্যায় সম্পৃক্ত বলে দাবি করে। পরমাণু অস্ত্র তৈরির সন্দেহ থেকে 2025 সালের 13 জুন ইসরায়েল ইরানের উপর পারমাণবিক ও সামরিক কাঠামোর উপর ব্যাপক বিমান হামলা চালায়। আগে থেকে চোরাপথে পাঠানো ড্রোন ব্যবহার করে শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করে। 14 জুন ইসরায়েল ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে হামলা আরও বাড়ায়, আর এর পাল্টা জবাবে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকে। 15 জুন তৃতীয় দিনের মতো ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা চালায় এবং হুমকি দেয় আরও বড় হামলার। এদিন কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা পেরিয়ে দেশের কেন্দ্রস্থলে আঘাত হানে। ইসরায়েলের এই আগ্রাসনের প্রেক্ষাপটে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল হয়ে যায়। 16 জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায়, এতে অনেক কর্মী নিহত ও আহত হন। ইসরায়েলের দাবি করে ভবনটি সামরিক কাজে ব্যবহার হচ্ছিল। হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেহরানের অনেক বাসিন্দা শহর ছেড়ে চলে যেতে থাকেন। 17 জুনও টানা 5ম দিনের মতো এই হামলা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।